হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা জানেন যে এই কয়েকদিন থেকে খুব একটা উত্তেজনার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং আমাদের কমিউনিটি বিশেষ করে এর মধ্যে আবর্তিত হচ্ছে। সো ইমিগ্রেশন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে কড়াকড়ি অবস্থান, এই অবস্থান নিয়েই সবচেয়ে বেশি অনিশ্চয়তা এবং অস্থিরতা বিরাজ করছে। যাই হোক, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আজকে আছে এই বিষয়ের মধ্যে আছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন নীতিতে ব্যাপক কড়াকড়ি, তৃতীয় বিশ্বের নাগরিক কারা, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। ইমিগ্রেশনের কড়াকড়ি জীবনাচারে কী ধরনের পরিবর্তন আপনার প্রয়োজন, এই বিষয়টি আজকে আলোচনা করব। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বত্র উদ্বেগ এবং তারেক রহমানের দেশে ফেরাতে সমস্যা কি, এই বিষয়টি জানার চেষ্টা করব। অ্যাসাইলাম প্রসেস বন্ধ, চালু হবে কবে, যা বললেন হোমল্যান্ড সেক্রেটারি, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, অ্যাটর্নি মীর মিজানুর রহমান, জনাব হাসান ফেরদৌস এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজবুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, নভেম্বর মাসের শেষ দিন। আগামীকাল বছরের শেষ মাসের প্রথম দিন, ডিসেম্বরের 1 তারিখ। আজকে নভেম্বরের 30 তারিখ। একটু আগে তাহের আপনার জানিয়েছেন যে অ্যাসাইলাম প্রক্রিয়াটি বন্ধ করে দেওয়া হয়েছে, কিংবা অ্যাসাইলামের ব্যাপারে অনেকের বিষয়। একটি কথা বলতে চাই, তৃতীয় বিশ্বের দেশ কোনগুলো, এগুলোর ব্যাপারে গতকাল আমি জানিয়েছিলাম যে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে অতীতে প্রেসিডেন্ট ট্রাম্প যে সমস্ত দেশগুলোর উপর ট্রাভেল ব্যান জারি করেছিলেন, ট্রাভেল ব্যান আরোপ করা দেশগুলিকেই প্রাথমিকভাবে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে গণ্য করা হচ্ছে। বাংলাদেশ এখনো সেই ট্রাভেল ব্যানের আওতায় কখনো ছিল না এবং সেই জন্য তৃতীয় বিশ্বের দেশ ভৌগোলিকভাবে কিংবা অর্থনৈতিক বিবেচনায় চিহ্নিত হলেও বাংলাদেশ কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি হিসাবে, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যে সমস্ত দেশের উপরে নিষেধাজ্ঞা, ভিসা প্রসেসিং এ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, বাংলাদেশ কিন্তু সেই দেশগুলোতে এখনো পড়ে না। যাই হোক, এই ব্যাপারে হয়তো বিস্তারিত আরো আলোচনা আপনারা শুনবেন পরবর্তীতে। ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার একটা প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা। তারা আজকে বৈঠকে বসেছিলেন। কয়েক দফা বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে সন্তোষজনক অগ্রগতি হওয়ার কারণেই তিনি তার যে প্রতিনিধি রয়েছেন স্টিভ উইটকফ, যিনি হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বন্ধ করার কাজে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন, সেই স্টিভ উইটকফকেই তিনি পাঠাচ্ছেন মস্কোতে। আগামীকাল সোমবার উইটকফ মস্কো যাবেন এবং প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎ করবেন। ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে যে ধরনের একটি সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে বলে মার্কো রুবিও আজকে জানিয়েছেন। মেজর ডেভেলপমেন্ট বলেছেন তিনি আজকে সেই ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠকটিকে। আর সেই বৈঠকের ফলাফল এবং সেই ফলাফলের ভিত্তিতে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করার চূড়ান্ত সময়সীমা নির্ধারণ কিংবা চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভূমিকা আর বিষয় জানতে চেয়ে উইটকফ যাচ্ছেন, উইটকফকে পাঠাচ্ছেন মূলত প্রেসিডেন্ট ট্রাম্প। এবং এরপরে জানা যাবে যে শেষ পর্যন্ত এই যুদ্ধ, 4 বছর দীর্ঘ এই যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা কতটা সম্ভব, কতটা নিকটবর্তী। তবে এখনো পর্যন্ত তবে রাশিয়ার প্রেসিডেন্ট যে বিষয়টাতে মোটামুটি সন্তুষ্ট এবং তিনি সেটি গ্রহণও করতে পারেন, সেটি হচ্ছে যে ইউক্রেনের যে জমি রাশিয়া দখল করে রেখেছিল ইতিমধ্যে এবং 4 বছরের যুদ্ধে দখল করেছে, সেগুলো রাশিয়ারই থেকে যাবে, এমন একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হয়েছে। অতীতে প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার সেটি বলেছেন, যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই ব্যাপারে বারবার আপত্তি জানিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের চাপ এতটা প্রবল, তিনি হয়তোবা শেষ পর্যন্ত সেটি মেনেও নিয়েছেন এবং সেই পথেই অগ্রগতি সম্ভব হয়েছে বলে মায়ামির বৈঠক সম্পর্কে, ইউক্রেন এবং কর্মকর্তাদের বৈঠক সম্পর্কে একাধিক সংবাদ মাধ্যমে এই তথ্যটি জোরালো ভাবে উঠে এসেছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে হন্ডুরাসের প্রেসিডেন্টের কে যিনি যুক্তরাষ্ট্র ভাসিয়ে দিয়েছিলেন ড্রাগসের মাধ্যমে, তাকে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমা করে দিচ্ছেন। অথচ
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ তার বিরুদ্ধে অভিযোগ, ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রে যে মাদক পাচার করে, সেই মাদক পাচার টিমের অন্যতম একটি টিমের নেতাই হলেন সরি ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট মাদুরো। যদিও মাদুরোর সাথে গত সপ্তাহে প্রেসিডেন্টের কথা হয়েছে এবং প্রেসিডেন্ট সেটি স্বীকারও করেছেন ট্রাম্প, তবে সেই কথা সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রস্তুতি খুব সামঞ্জস্যপূর্ণ নয়। এবং বলা হচ্ছে যে ইতিমধ্যে আপনারা জানেন, গতকালই আপনাদের জানিয়েছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার আকাশ সীমা অন্যান্য সব ধরনের বিমান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে বলে ইতিমধ্যে জানিয়েছেন, এবং ক্যারাকাস থেকে কোনো ফ্লাইট উঠছেও না, নামছেও না। আরেকটা বিষয়, যদিও এই যে হন্ডুরাসের প্রেসিডেন্ট কে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভূমিকা ডেমোক্রেটদের কাছ থেকে সমালোচিত হয়েছে যদিও, এবং অনেকেই এর পাশাপাশি আরো অনেকেই সমালোচনা করেছেন যে যিনি যুক্তরাষ্ট্রের রাস্তাঘাট ভাসিয়ে দিয়েছিলেন ড্রাগস এর মাধ্যমে, সেই হুয়ান হার্নান্ডেজকে ক্ষমা করে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি জেল খাটছেন এখন। তবে প্রেসিডেন্ট ক্ষমা করার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে তাকে খুব বেশি শাস্তি দিয়ে ফেলা হয়েছিল হন্ডুরাসের প্রেসিডেন্টকে ড্রাগ দিয়ে যুক্তরাষ্ট্রকে বাঁচিয়ে দেওয়ার জন্য, এবং 45 বছরের তাকে জেল শাস্তি দেওয়া ছিল, এবং এটি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অমানবিক এবং অতিমাত্রায় বেশি বলে মনে হয়েছে। সেই জন্যই তিনি হন্ডুরাসের প্রেসিডেন্টকে, যিনি ড্রাগ মামলায় যুক্তরাষ্ট্রের দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছেন, তাকে মুক্তি করে ক্ষমা করে দিচ্ছেন। ড্রাগ ট্রাফিং এর কারণে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। আজকে দক্ষিণ সিরিয়ার সীমান্তে বিদ্রোহীদের উপর বিমান হামলা চালিয়েছে যৌথভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান এবং সিরিয়ার সৈন্যরা। সেখানে তাদের বেশ কয়েকটি ঘাঁটির উপর সেখানে আক্রমণ চালানো হয়েছে, এবং এই আক্রমণটি চালানো হয়েছে গত 24 নভেম্বর থেকে 27 নভেম্বরের মধ্যে দক্ষিণ সিরিয়ার সীমান্ত এলাকায়, যেখানে বিদ্রোহীদের অবস্থান রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা জানেন, গত কয়েকদিন ধরে, বিশেষ করে গত বুধবার, একজন ন্যাশনাল গার্ড সদস্য 2 জন আক্রান্ত হয়েছিলেন, তার মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন, সারা ব্ল্যাকম্যান। আর তার মৃত্যুর পরে প্রেসিডেন্ট ট্রাম্প এতটাই অভিভাষণের উপরে ক্ষুব্ধ হয়েছেন যে তিনি একের পর এক নিষেধাজ্ঞা এবং ইমিগ্রেশন কর্মসূচি, কঠোর ইমিগ্রেশন কর্মসূচির ঘোষণা দিচ্ছেন। এবং এই বিষয়ে সমালোচনা হওয়ার পর তিনি গতকাল তার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন যে একটি বিধির কারণে, যে বিধিটি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি কোড, যেটি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিধি, আইএনএ অ্যাক্ট বলা হয় যেটাকে, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন এবং ন্যাশনাল অ্যাক্ট যে বিধি রয়েছে, সেই বিধির একটি অধ্যায় 212 সেকশন 212 F, এটিকে উদ্ধৃত করে জানাচ্ছেন যে যুক্তরাষ্ট্রে প্রয়োজনে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ রক্ষার প্রয়োজনে প্রেসিডেন্ট ইমিগ্রেশন সংক্রান্ত সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। অর্থাৎ তার অর্থ এই দাঁড়াচ্ছে যে যুক্তরাষ্ট্রে যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্বভার গ্রহণের আগে কাগজপত্রহীন অভিবাসী বলা হতো, এখন মাত্র 2 ধরনের বাসিন্দাদের কথা উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্রে। এক ধরনের বাসিন্দা হচ্ছে যারা যুক্তরাষ্ট্রের নাগরিক, তারা সিটিজেন, আর এর বাইরে যারা বৈধভাবে অবস্থান করছেন, যাদের মধ্যে গ্রিন কার্ডধারীরা রয়েছেন, আর তাদেরকে সবাইকে এতদিন বলা হতো নন সিটিজেন, এখন বলা হচ্ছে এলিয়েন। এবং এই প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে আইএনএ অ্যাক্টের 212F ধারায় যেটি বর্ণনা করা হয়েছে, যে বিধিটি রয়েছে, তাতে বলা হচ্ছে যে, আমি একটু ইংরেজিতে কোট করি, আপনাদের অনেকের সুবিধা হবে বুঝতে। Whenever the president finds that the entry of any aliens or of any class of aliens into the United States would be detrimental to the interest of the United States, he may, by proclamation and for such period as he shall deem necessary, কিছুদিনের জন্য সময় বেঁধেও দিতে পারেন, নাও বেঁধে দিতে পারেন, অনির্দিষ্টকালের জন্য দিতে পারেন, যেটি তিনি করেছেন ইতিমধ্যে, and suspend the entry of all aliens or any cases of aliens, immigrants or non-immigrants, or impose on the entry of aliens in any restrictions he may deem to be appropriate. অর্থাৎ প্রেসিডেন্ট যেটাকে যথার্থ মনে করবেন
অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন সেই ব্যবস্থাই তিনি ইমিগ্রেশনের ব্যাপারে গ্রহণ করতে পারবেন। সেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সিটিজেন, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক, তাদের ক্ষেত্রে তিনি পাচ্ছেন না, বাকি সকলের ক্ষেত্রে তিনি পাচ্ছেন। আইএনএ অ্যাক্ট 212F এটি উল্লেখ করা হয়েছে এবং সেটি তিনি বলেছেন সেই আইনের ধারা বলে, সেই বিধির ধারা বলে তিনি তার সেই নির্দেশনাটি জারি করেছেন যে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আশ্রয় প্রার্থনার যে আবেদন ইতিমধ্যে করা হয়েছে কিংবা ভবিষ্যতে করা হবে, এগুলি স্থগিত করা হয়েছে, বন্ধ করা হয়নি। অনেকের ভিতরে একটি ধরনের ভুল ধারণা সৃষ্টি হয়েছে, বন্ধ করা হয়েছে, এবং পৃথিবীর সকল দেশ থেকে কিন্তু বন্ধ করা হয়নি। বলা হচ্ছে যে তৃতীয় বিশ্বের দেশগুলি, এবং যে 19টি দেশের কথা বলা হয়েছে ইতিমধ্যেই নাম উল্লেখ করে, সেই দেশ ছাড়া বাকি সবগুলিতেই কিন্তু প্রসেসিংটা এখনো চালু, বন্ধ হয়নি। এই ভুল ধারণার কোনো সুযোগ নেই বলা হচ্ছে। এবং তিনি বলেছেন তবে পেশেন্ট, এবং আরেকটি কথা উল্লেখ করেছেন যেটি অর্থ রাজনৈতিক মন্তব্য, সেটি হচ্ছে যে ওপেন বর্ডার আন্ডার ফর্মার প্রেসিডেন্ট জো বাইডেন দ্যাট আলটিমেটলি লেড টু আফগান। তিনি প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনকে আক্রমণ করেছেন যে আফগান নাগরিকের এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার, অভিযুক্ত থাকার বিষয়টিকে উল্লেখ করে তিনি প্রেসিডেন্ট বাইডেনের ওপেন বর্ডার অর্থাৎ উন্মুক্ত সীমান্ত চালুর কথা তিনি উল্লেখ করেছেন এই ক্ষেত্রে। আরেকটি বিষয় যেটি এবং এবং ট্রাম্প আরো লিখেছেন প্রেসিডেন্ট হিসাবে, আই উইল পার্মানেন্টলি পজ মাইগ্রেশন ফ্রম অল থার্ড কান্ট্রি, যে কথাটা একটু আগে আমি আপনাদের বললাম। তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে মাইগ্রেশন বন্ধ করে দিচ্ছেন, পৃথিবীর সকল দেশ থেকে নয়। এবং টু অ্যালাউ দি ইউএস সিস্টেম টু ফুলি রিকভার, টার্মিনেট অল অফ দি মিলিয়ন্স অফ বাইডেন ইলিগাল অ্যাডমিশনস, আবারও সেই বাইডেনের কথা উল্লেখ করছেন, ইনক্লুডিং দোজ সাইন বাই স্লিপি জো বাইডেনস অটোপ্যাড, অর্থাৎ প্রেসিডেন্ট বাইডেনের অটোপ্যাডের মাধ্যমে যে সমস্ত বিধিগুলো জারি করা হয়েছে, যার মাধ্যমে অনেকেই হয়তো ইমিগ্রেশন সুবিধাদি পেয়েছিলেন, সেগুলো বাতিল করা হচ্ছে। এবং এই কথাও তিনি বলেছেন। এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন, and he may remove anyone who is not asset to the United States, যে যুক্তরাষ্ট্রের সম্পদ হিসেবে বিবেচিত হবে না, তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার ক্ষমতা তিনি রাখেন এবং করবেন। and is incapable of loving our country, যে আমাদের দেশকে ভালোবাসার জন্য যোগ্য নয়, সমর্থ নয়, তাকেও তিনি বের করে দিবেন। অল ফেডারেল বেনিফিটস, আবারও বলি যে কথাটি গত 2 দিন ধরে আমি বলছি, all federal benefits and subsidies to non-citizens of our country, ফেডারেল কোন সুযোগ সুবিধা নন সিটিজেন, আবারও বলি যুক্তরাষ্ট্রে 2 ধরনের বাসিন্দা বিবেচনা করা হয় এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনে, একটি সিটিজেন আর একটি নন সিটিজেন। সিটিজেনদের জন্য যুক্তরাষ্ট্রের সকল সুবিধা অব্যাহত থাকবে, কিন্তু নন সিটিজেনদের জন্য আপাতত প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্দেশনা দিচ্ছেন দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে সব ধরনের ফেডারেল বেনিফিট, তার মধ্যে স্ন্যাপও পড়ে যায় কিন্তু, এবং এবং ট্যাক্স সুবিধা দিয়েও পড়ে যায়। ফেডারেল ট্যাক্স কিন্তু একটি ফেডারেল বিষয়। এবং 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 আরেকটি বলেছেন ডি ন্যাচারালাইজ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, ডি ন্যাচারালাইজ মাইগ্রেন্ট, যারা অভিবাসী, যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছিলেন, হু আন্ডারমাইন ডোমেস্টিক ট্রানকুইলিটি, কঠিন শব্দ যদিও, অর্থাৎ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা যদি যুক্তরাষ্ট্রের নাগরিকও হয়ে যায়, তাহলে তাদেরকে তিনি ডিন্যাচারালাইজ করেন। যদিও সেটি একটি আদালতের বিষয়, প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা বলে, ঘোষণার মাধ্যমে কিংবা কোন আদেশের মাধ্যমে কারো নাগরিকত্ব বাতিল করতে পারে না, সেটি আদালত করতে পারে। কিন্তু তিনি বলেছেন তার প্রশাসন সেই উদ্যোগ নিতে পারে, সেটাও আমি পরিষ্কার করি। এন্ড ডিপোর্ট এনি ফরেন ন্যাশনাল, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিক নয়, গ্রিন কার্ড ধারী হলো, তিনি কিন্তু এখন অন্য দেশের নাগরিক, ফরেন ন্যাশনাল যারা গ্রিন কার্ড ধারী যুক্তরাষ্ট্রে, অর্থাৎ তাদেরকে তিনি বহিষ্কার করতে পারবেন যদি তারা যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতি কিংবা আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, যদি ট্রাম্প প্রশাসন সেটাই বিবেচনা করে। সে কথাগুলি তিনি বলেছে। আরেকটি ক্লাস অফ এলিয়েন্স যাদেরকে তিনি বের করে দিতে পারেন, সেটি হচ্ছে যারা পাবলিক চার্জ হবেন এবং সিকিউরিটি রিস্ক, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সিকিউরিটি, এবং এবং এটি হচ্ছে সবচাইতে আমি মনে করি বেশ জটিল একটি শব্দ, and non-compatible with Western civilization, পশ্চিমা সভ্যতার সাথে যারা খাপ খাইয়ে নিতে পারবেন না যুক্তরাষ্ট্রের থেকে, তাদেরও তিনি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করতে পারবেন, যারা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নন, যুক্তরাষ্ট্রের নাগরিক নন, সেটি বলা হয়েছে। আর কি বিষয়ে এবার আসি, অন্য বিষয়, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনারা জানেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি বলে একটি সংস্থা রয়েছে,
বিভিন্ন জায়গায় দুর্যোগপূর্ণ পরিস্থিতির পর তারা সেখানে সাহায্য সহযোগিতা প্রদান করে থাকে, এবং এটি বরাবরের নিয়ম। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর ফেমার কর্মসূচিতে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপটি এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আহ, প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়া সত্ত্বেও অনেক জনগোষ্ঠীর মানুষ ফেমা কর্তৃপক্ষের কাছ থেকে যে সুবিধা পাওয়ার কথা, আর্থিক এবং অন্যান্য কাঠামোগত সুবিধা, স্ট্রাকচারাল সুবিধা যেটাকে বলা হয়, সেটিও তারা পাচ্ছে না প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে। এই ধরনের একটি নির্দেশের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের মিশিগানের দুটি ইউটিলিটি কোম্পানি, যারা একটি দুর্যোগপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করত, এবং সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্যোগপূর্ণ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহের ব্যাপারটিকে দুর্যোগপূর্ণ ব্যবস্থার আগে নিয়ে আসার জন্য যে সমস্ত সরঞ্জামাদি প্রয়োজন, যেগুলোর সরঞ্জামাদি নতুন ভাবে বসাতে হবে, সেগুলোর জন্য ফেমা, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটির কাছ থেকে তারা যে সাহায্যের আবেদন করেছিলেন, ট্রাম্প প্রশাসন তা নাকচ করে দিয়েছেন। ফলে সেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে তাদের যে নতুন সামগ্রী বসাতে হচ্ছে, নতুন সরঞ্জামাদি, সেগুলোর যে অর্থ ব্যয়, সেগুলো সেই এলাকার মানুষের বিদ্যুতের বিল বাড়িয়ে সঞ্চয় করা হচ্ছে, করতে তারা বাধ্য হচ্ছেন বলে মিশিগানের দুটি পাওয়ার কোম্পানি, ইউটিলিটি পাওয়ার কোম্পানি, তারা আজকে জানিয়েছেন। মিশিগানের গভর্নর লেখা এক চিঠিতে তারা ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন যে এই ধরনের সাহায্য সহযোগিতা প্রদানে ফেডারেল প্রশাসন বাধ্য নয়। এবং মিশিগান হচ্ছে একটি ডেমোক্রেটিক স্টেট, এবং সেখানকার গভর্নর গ্রেসন হুইটমারকে লেখা চিঠিতে ফেডারেল কর্তৃপক্ষ এই বিষয়টি জানিয়েছে যে তারা ফেডারেল কর্তৃপক্ষ বাধ্য নয় কোনো প্রকার সাহায্য প্রদান করতে। যদিও ফেমার যে কর্মসূচি, ফেমার যে গঠনের যে কারণ, তার একটি কারণ হচ্ছে দুর্যোগপূর্ণ এলাকায় সাহায্য প্রদান করা। যুক্তরাষ্ট্রে বিদেশি ছাত্র সংখ্যা ব্যাপক হারে কমে গিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্বভার গ্রহণের পর থেকে, এবং এতে গড়ে প্রতি বছর বর্তমানে যে অবস্থাটি রয়েছে, তাতে গড়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে $1 বিলিয়ন কম আয় হচ্ছে এই বিদেশি ছাত্রদের সংখ্যা হ্রাস পাওয়ার কারণে। নিউ ইয়র্ক সিটির ল্যান্ডলর্ডরা বেজায় ক্ষুব্ধ পরবর্তী মেয়র জোহরান মামদানির উপর, কারণ জোহরান মামদানির সমর্থকরা এবং জোহরান মামদানির নির্বাচনী প্রচারণার সময় র্যান্ট ফ্রিজের যে কথাটি বলা হয়েছিল, এবং এই র্যান্ট ফ্রিজিং এর বিষয়টি তাদেরকে এতটাই ক্ষুব্ধ করছে যে তারা দলগতভাবে আন্দোলন করার প্রস্তুতি গ্রহণ করছে জোহরান মামদানির দায়িত্বভার গ্রহণের পর থেকে। এবং তাদের পক্ষ থেকে একটি গ্রুপও তৈরি করা হয়েছে, এবং তারা বলেছে যে তারা দীর্ঘদিন ধরে ল্যান্ডলর্ড হিসেবে নানাবিধ সমস্যায় আছে। এরপরে যদি একজন মেয়রের নির্দেশে বাড়ি ভাড়া ফ্রিজ করে দেওয়া হয়, বাড়ি ভাড়া বৃদ্ধি, তাহলে তাদের পক্ষে এই ল্যান্ডলর্ড হিসেবে টিকে থাকাই মুশকিল হবে। এবং যেহেতু তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা এখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে মামদানি প্রশাসন দায়িত্বভার গ্রহণের পর। আবহাওয়া সংক্রান্ত কিছু জরুরি তথ্য দিয়ে শেষ করি আজকে। যুক্তরাষ্ট্রে গতকাল এবং আজকে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, বিশেষ করে মিড ওয়েস্ট স্টেট এবং নর্থ ইস্টার্ন স্টেট, মধ্যমাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় স্টেট গুলোতে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, বেশ কয়েকটি এলাকায় বরফের চাদরে ঢেকে গিয়েছে, বেশ কয়েকটি স্টেট যদিও, এবং আমাদের নিউ ইয়র্ক স্টেটের বাফালো বরফের চাদরে ঢেকে গিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ পর্যন্ত সমগ্র যুক্তরাষ্ট্রে 1000টি ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়েছে, এবং এটি হচ্ছে বছরের সবচেয়ে বড় ভ্রমণের দিন। ডে আফটার থ্যাংকসগিভিং, সবাই কাজে ফিরে যান এই দিনে, এবং এই দিনে সবথেকে বেশি বিমান যাত্রী, তাদের বিমান যাত্রীর ব্যবহার, টিএসএ কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য থেকে, ট্রান্সপোর্ট সিকিউরিটি অথরিটির কাছ থেকে যে তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে থ্যাংকসগিভিং এর পরের দিন অর্থাৎ রোববার যেটি হয়, সেটিরই সবচেয়ে বেশি মানুষ বিমান যাতায়াত করে থাকে, এবং সেদিনই 1000 ফ্লাইট বাতিল করা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। নিউ ইয়র্ক সিটি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের জন্য দুর্যোগের দিন, বছরের প্রথম তুষারপাতের সম্ভাবনা রয়েছে, আশঙ্কাও রয়েছে। 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আগামী মঙ্গলবার সকাল থেকে, এবং মঙ্গলবার সকালে বেলা যাদের কাজে যাওয়ার তাগিদ রয়েছে, তারা খুব সতর্কতার সাথে পাবলিক ট্রান্সপোর্টই ব্যবহার করা শ্রেয় বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে সেদিন নিউ ইয়র্ক সিটিতে বড় তুষারপাতের সমূহ সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।
থ্যাংক ইউ নাজমুল হাসান। নাজমুল হাসানের বিষয়টি নিয়ে একটু ডিটেলস কথা বলতে হবে। আমাদের সাথে অ্যাটর্নি মীর মিজানও আছেন। আমরা একটু কারণ আমাদের কমিটির অনেকেই খুব উদ্বিগ্ন এবং আপনার আতঙ্কিত, বাট একটু জেনে নিই। আমাদের সাথে ডক্টর মুজিবুর রহমান মজুমদার আছেন, যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বত্র একটা আতঙ্ক এবং উদ্বেগ রয়েছে। উনি একজন চিকিৎসক এবং উনি বেগম খালেদা জিয়ার পার্টিরও সাথে সংশ্লিষ্ট এবং একসময় অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজও করেছেন, এখনও করেন। একটু জেনে নেই, হোয়াট ইজ দ্য লেটেস্ট ডক্টর মুজিবুর রহমান মজুমদার, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ দ্য লেটেস্ট? আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, এবং আপনাদের আজকে দর্শক তাদের সবাইকে আমার সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা। লেটেস্ট খবর হলো ম্যাডামের কন্ডিশন ডিটেরিয়েট করেছে, আরো সংকটাপন্ন হয়েছে এই মুহূর্তে। কিছুক্ষণ আগে যে খবর পেয়েছি আমি, এখন উনি মেকানিক্যাল ভেন্টিলেটরে অর্থাৎ রেসপিরেটরে ওনাকে দেওয়া হয়েছে। দুদিন আগে উনি সেটা ছিলেন না। ওনার মাল্টিপল অর্গান ফেল করছে, কিডনি ফাংশন করছে না, উনি ডায়ালাইসিস এর মধ্যে আছে। এর মধ্যে আবার আপনার কিছু ব্লিডিং এর সমস্যা হয়েছে, ওনার হাতের ভিতরে ব্লিডিং হয়েছে, দ্যাট ইজ নট এ গুড সাইন। তো ওভারঅল যেটুকু আমি জানতে পারলাম যে ওনার অবস্থা আরো ক্রিটিক্যাল হয়ে গেছে এই মুহূর্তে, এবং উনি বেসিক্যালি ফাইটিং ফর হার লাইফ এই মুহূর্তে। তো সবাই যাতে ওনার জন্য দোয়া করেন। উনি বাংলাদেশে দেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য ওনার স্যাক্রিফাইস অতুলনীয়, এবং উনি যে একটা ঐক্যের শক্তি ছিলেন বাংলাদেশে, আমরা ওনাকে ভীষণভাবে মিস করব, আমরা জানি সবাই, এবং দেশে বিদেশে সবাই ওনার জন্য প্রাণপণে দোয়া করছেন। আমিও একটা দোয়ার মধ্যে ছিলাম, শুধু এটা বলার জন্য আপনাদের সাথে জয়েন করেছি। তো ওনার ওভারঅল কন্ডিশন আরো সংকটাপন্ন অবস্থায় আছে। তো যে কোনো সময় যে কোনো রকম খবর পেতে পারেন। তারপর আমরা আশা করবো আল্লাহ ওনাকে মাফ করবেন এবং ওনাকে সুস্থ করে দিবেন, এটাই আমাদের আশা। আমরা সবাই ওনার জন্য করজোড়ে আল্লাহর কাছে দোয়া করি যাতে উনি সুস্থ সবলে ফিরে আসেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর মুজিবুর রহমান মজুমদার, থ্যাংক ইউ। আমরাও দোয়া করি উনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মধ্যে আবার। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জনাব মীর মিজান, আপনাকে যাচ্ছি এখন। ডক্টর মীর মিজান, জনাব অ্যাটর্নি মীর মিজান, আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান, ইব্রাহিম চৌধুরী খোকন। নাজমুল হাসান, একটু আপনি কি শুনতে পাচ্ছেন? সো আমরা অ্যাটর্নি মীর মিজান আমাদের সাথে আছেন। আমরা আপনি একটু আগে যেটা বলছিলেন, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, পাবলিক চার্জ এবং পাশ্চাত্য সভ্যতার সাথে খাপ খাওয়ানো অনেকগুলো বিষয় আছে, খাপ খাইতে না পারা, রাইট? এগুলো আসলে যেমন পাশ্চাত্য সভ্যতার সাথে খাপ খেতে না পারা। কারণ আপনি যদি বলেন যে আপনার ইভেন একজন মুসলিম ওয়ামেন যে হিজাব পরে, সেটা তো পাশ্চাত্য সভ্যতার সাথে খাপ খেতে না পারা, রাইট? না, এটাকে আমি সেটা বলি না। না, আপনি বলেন নাই, বাট এটা যদি বলা হয় যে এটা পাশ্চাত্য সভ্যতার, না, আমাদের কিছু বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। পাশ্চাত্য সভ্যতা বলতে পাশ্চাত্য সভ্যতাকে ইসলামিক সভ্যতার মুখোমুখি দাঁড় করানোটা আমার মনে হয় ঠিক হবে না। উনি যেটা বলার চেষ্টা করছেন, সভ্যতার তো অনেকগুলো দিক আছে। পাশ্চাত্য সভ্যতা, যদি আমি ইসলামেরই কথা বলি, ইসলামের অনেক কন্ট্রিবিউশন আছে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের উপরে। অতএব ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সাথে খাপ খাওয়াইতে শুধু ইসলাম পারে না, ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলতে কি বুঝিয়েছেন সেটাও তো উনি ক্লিয়ার করেন না। একটু আগে, দিন কয়েক আগে আমরা মনে করেছিলাম কি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমরা পড়ে যাই, কিন্তু না, পরের দিন হোমল্যান্ড সিকিউরিটি বললো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে মূলত তারা ট্রাভেল ব্যান যে সমস্ত দেশে আরোপ করেছিল প্রেসিডেন্ট ট্রাম্প, সেগুলোকে তারা আপাতত থার্ড ওয়ার্ল্ড বোঝাচ্ছে। এটার একটা ভেগ ডেফিনেশন, যদিও আমি জানি না মীর মিজান ভাই কি বলবেন। এটা হচ্ছে যে যখন খুশি তখন তাকে সেই তালিকায় ঢুকিয়ে দেওয়া যাবে, এটি হচ্ছে ব্যাপারটা। ইব্রাহিম, আমি মীর মিজান ভাইয়ের সাথে আমরা আলোচনা করবো আজকে সবাই মিলে, বাট ইব্রাহিম এনি কমেন্ট? আজকে যে বলা হচ্ছে যে পলিটিক্যাল অ্যাসাইলাম কবে ওপেন হবে, এটার এখন নিশ্চয়তা নেই। আজকে হোমল্যান্ড সিকিউরিটি টিভি টকশোতে বলেছেন, উনি কি বলেছেন এক্স্যাক্টলি ইব্রাহিম চৌধুরী খোকন? অনেক ধন্যবাদ ক্রিস্টিন, যিনি মানে মিড দ্য প্রেসে ইন্টারভিউ দিলেন।
এবং যুক্তরাষ্ট্রে যখন সব ধরনের অ্যাসাইলাম বন্ধ করার কথা ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা তো সবার জন্য একটা আতঙ্কের ব্যাপার। তো আজকে মানে ক্রিস্টিন নোয়েনকে যেখানে বলা হলো যে এই ব্যাপারে ব্যাখ্যাটা কি, হোমল্যান্ড সিকিউরিটি প্রধান তিনি এই ব্যাখ্যাটা দিয়েছেন আজকে, যেটা হচ্ছে যে এখন অনেক ব্যাকলগ পড়ে আছে। এটা কতটা ব্যাকলগ হয়তো মিজান ভাই বলতে পারবেন। সেই ব্যাকলগের পরিমাণ বলা হয় মানে প্রায় 30 লাখের বেশি বা কাছাকাছি। এটা বিভিন্ন ধরনের ব্যাকলগ আছে। তো ক্রিস্টিন নোয়েনের ভাষায় এই ব্যাকলগের আবেদনগুলো ফয়সালা হওয়ার পর নতুন যে বেটিং সিস্টেম তারা করেছেন, মানে অধিকতর তদন্ত এইসব নিশ্চিত করেই আবার নতুন অ্যাসাইলামের আবেদন প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সেটা কবে, সেটা কতদিন লাগবে, এই ব্যাকলগ শেষ হতেও বা কতদিন লাগবে, এই ধরনের কোন টাইম লাইন ক্রিস্টিন নোয়েনের বক্তব্য থেকে আজও পাওয়া যায় নাই। সো এটা হয়তো ইনডেপথ আমাদের সদ্য অমিন মিজান ভাই বলতে পারবেন। কিন্তু আপাতত আমাদের কাছে তথ্য যে একেবারে যে পার্মানেন্ট বন্ধ করে দেওয়ার কথা ট্রাম্প বলেছেন সেটা না, এটা শুরু হবে এবং যে ব্যাকলগ আছে এগুলো শেষ করা। কিন্তু এই ব্যাকলগ আমরা তো গত 10-20 বছর ধরে খালি ব্যাকলগই শুনতেছি, এই ব্যাকলগ কবে শেষ হবে এটাও তো আমরা ঠিক জানি না। এখন নতুন বেটিং সিস্টেমে নতুন নানান শর্ত আরোপ করেছেন তারা। এই যে ধরেন এক্সাম্পল হয়তো অনেকে জিজ্ঞেস এই নতুন বেটিং সিস্টেম কি, আগে এই বেটিং সিস্টেমে সোশ্যাল মিডিয়া মানে আপনি কোথায় কি বক্তব্য রেখেছেন ওইসব জরুরি ছিল না, এইসব এখন খাতিয়ে দেওয়া হবে। আরো কোনো বিষয় আছে কিনা এটা ভালো বলতে পারবেন। তো আপাতত এটাই এই বিষয়ে তথ্য যে নতুন বেটিং সিস্টেমে ব্যাকলগ খোলার পরে অ্যাসাইলামের কার্যক্রম প্রক্রিয়াগুলো আবার শুরু করা হবে। জি তাহের, আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড করি ইব্রাহিম চৌধুরীর সাথে, যেটা মূলত এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের টার্গেট, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের ওপেন বর্ডারের সময় ট্রাম্প প্রশাসনের ভাষায় লক্ষ লক্ষ লোক ঢুকে গেছে নন ব্যাটিং ছাড়াই। তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, কেউ অ্যাসাইলাম পেয়েছে, কেউ অন্য ধরনের পেয়েছে, কেউ ওয়ার্ক পারমিট পেয়েছে, এবং এই বিষয়গুলো আগে তারা ক্লিয়ার করবে। নট নেসেসারিলি 8 বছর আগে কারা পাইছে। আগে বাইডেন প্রশাসনই হচ্ছে মূলত, বাইডেন প্রশাসনের রিল্যাক্সড ইমিগ্রেশন পলিসি গুলোই এই সরকারের মূল টার্গেট এখন। একটা জিনিস যেটা আবু তাহের সাহেব, আমি এখানে আরেকটু স্মরণ করে দিতে চাই, যে সময়টা আপনারা ওই দরজা খুলে এসো হয়ে আমার ঘরে আসো বলে আবেদন জানাইছিলেন, ওই সময়টাকেই প্রধানত টার্গেট করা হচ্ছে। জি না, ওই যে আপনি পুরাও কুরবান নিয়ে ইব্রাহিম চৌধুরী এই বিষয়টা খুব মনে রাখেন, ইব্রাহিম চৌধুরী এই বিষয়টা খুব মনে রাখেন। এবং এটা যদি বলছিল যে খিচুড়ি নিয়ে যাবে এখানে ওদের, না এখন ডোনাল্ড ট্রাম্প যদি ইব্রাহিম চৌধুরীর ভাষণটা শুনে তো উনিও রবীন্দ্রনাথের এই গানটা শুনবে, এসো এসো আমার ঘরে এসো। কারণ উনি ইদানিং বাইডেনকে বিভিন্ন ভাবে অপদস্থ করার রাস্তা খুঁজতেছেন, তাতে টাগরের গানটা দিয়ে উনি করতে পারবেন। দেখেন নাজমুল ভাই, ধন্যবাদ আপনাকে মনে রাখার জন্য। এই সতর্কবাণীর কথাটাই আমরা ডোনাল্ড ট্রাম্পকেই খালি বলতেছি না, আমি টাইম টেলিভিশনকে ধন্যবাদ, অন্তত ফাইট করে হলেও আমাকে এই কথাগুলা বলার সুযোগ দেওয়া হয়েছিল। এই যে বেটিং ছাড়া লোকজন গণপ্রবাহের মাধ্যমে আপনারা আমন্ত্রণ জানিয়েছিলেন, হোটেল ভাড়া করে তাদের থাকতে দিয়ে, কোনো প্রপার বেটিং ছাড়া, এইগুলা যে আবার একটা সমস্যার সৃষ্টি করবে সমাজে, একটা রাজনৈতিক প্রতিকূলতার সৃষ্টি করবে, এবং এইটাই ফল পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আবু তাহের, আপনার অনেক মানে বৈরী অবস্থানের পরে আমাকে বলতে গিয়েছিলেন, এবং আপনি আবু তাহেরকে হয়তো আক্রমণ করতেছেন। আমি শেষ করি। আবু তাহের ডিফারেন্ট ওপিনিয়নটা দিতে চান, আপনি যেভাবে ওপিনিয়নটা দেন সেটি ফ্যাকচুয়াল ওপিনিয়ন, কিন্তু একটু রট করা। এটা হয়তো আবু তাহের পছন্দ করেন, সেটি হইতে পারে, অনেক দর্শকও পছন্দ করেন, কিন্তু মূল কথা যেটা তাহের আমাদের বুঝতে হবে, যেটা যেমন ধরেন একজন আফগানের কারণে শত শত আফগান কান্নাকাটি করছে এখন, যারা যুক্তরাষ্ট্রে আছে, যে একজন আফগানের এই কুকর্মটার কারণে সবাইকে সাফার করতে হচ্ছে। মূল বিষয়টা কিন্তু আসলে সেইটাকে যাচাই করতে হবে। তাই এই দেশের বাইডেন প্রশাসন আমরা স্বীকার করি অস্বীকার করি, আমরা ডেমোক্রেট নন ডেমোক্রেট রিপাবলিকান, সেটা কোনো আসা যায় না। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে বাইডেন প্রশাসন ইমিগ্রেশনের ব্যাপারে এতটাই বেখেয়াল ছিল, এতটাই তাদের কোনো ধ্যান ধারণাই ছিল না, এটা বলতে কোনো অসুবিধা নাই, যে যেখানে সাধারণত 180 দিনের ওয়ার্ক পারমিট দেওয়া হতো নর্মালি, সেখানে তারা 5 বছর পর্যন্ত দিয়ে ফেললো। কেন দেওয়া হলো এটা?
যে তাদের ওই বিষয়টা সিকিউরিটি সিস্টেম যাচাই বাছাই করার লোক নাই, লোক বল নাই, জনবল নাই। বাইডেন প্রশাসন বেশি ব্যস্ত ছিল, বিশেষ করে বাইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশি ব্যস্ত ছিল পৃথিবীর বিভিন্ন দেশের ডেমোক্রেসি প্রতিষ্ঠার কাজে। তারা আভ্যন্তরীণ যে সংকটটা ক্রিয়েট করছিল এই ভিসা সিস্টেম রিল্যাক্স করে, যেমন ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, একজন লোক এই দেশে আসলো, রাজনৈতিক আশ্রয় কিংবা অন্যজন আশ্রয় চাইলো, কোন সাধারণ ভ্যাটিং ছাড়াই তাকে ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে, এবং এই ওয়ার্ক পারমিট অর্থটা কি দাঁড়াচ্ছে জানেন? শি ইজ অলমোস্ট ইকুয়াল টু গেটিং বেনিফিটস লাইক এ সিটিজেন। কিন্তু একজন সিটিজেন হওয়ার জন্য তাকে অনেকগুলো ভেরিফিকেশন প্রসেসের মধ্যে আসতে হয়, কিন্তু যিনি ওয়ার্ক পারমিট সাধারণ একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উনি খালাস। এই যে বিষয়গুলো, এই যে অসামঞ্জস্য ব্যাপারগুলো এবং এই ধরনের একজনের কর্মকাণ্ডে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, এটার দায়ীটা কে? যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, আপনার দায়িত্ব হচ্ছে যুক্তরাষ্ট্রে যারা প্রবেশ করবে তাদেরকে পর্যাপ্ত ভ্যাটিং যাচাই বাছাই করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া। আপনার লোক বল নেই, আপনার জনবল নেই, আপনি অন্য দেশে টাকা ব্যয় করছেন, $30 মিলিয়ন ব্যয় করছেন অন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আর নিজের দেশে 10 মিলিয়ন হায়ার করে সিকিউরিটি অফিসার রাখতে পারছেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব মীর মিজান। আপনার কাছে যাই, অনেকক্ষণ থেকে আপনার সাথে কথা বলার জন্য বসে আছি আমরা। সো আশা করি আপনি ভালো আছেন। ধন্যবাদ আমাকে জিজ্ঞেস করে। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। জি, থ্যাংক ইউ। ইব্রাহিম ভাই এখানে আছেন, নাজমুল ভাই এখানে আছেন। মিজান ভাইকে আজকে এই রোববারের দিনে খুব স্মার্ট লাগছে, একদম সুদর্শন নায়কের মতো, এবং খুব সুন্দর লাগছে। আইন পেশাকে যদি বিরত রেখে উনি নাটক সিনেমায় কাজ করতে চান, আমরা এই ব্যাপারে সাহায্য করতে পারি। খুব রিসেন্টলি ওনার সাথে বেয়াদবি করেছি বলে মনে পড়তেছে না, ফলে আমি ঠিক বুঝতে পারতেছি না আমার পেছনে উনি লাগলেন কেন। যাই হোক, হয়তো আদর করে বলেছেন আর কি। ধন্যবাদ। আচ্ছা মিজান ভাই, আপনার কাছে জানতে চাই যে এই যে বলা হল যে অ্যাসাইলাম বন্ধ, রাইট? সো অ্যাসাইলাম আপনি জানেন যে বলা হচ্ছে যে আগের যে ডেডলক এটাকে ক্লিয়ার না করে নতুন অ্যাসাইলাম আমরা নেব না, বাট আপনি জানেন যে অ্যাসাইলামের সিস্টেম হচ্ছে আপনি যখন ঢুকবেন এই দেশে 1 বছরের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। কারণ আগের যে ডেডলক, এই ডেডলক হয়তো 5 বছরের শেষ হলো না, তাহলে নতুন অ্যাপ্লিকেশন কি অ্যাপ্লিকেন্ট যারা এরা কি করবে এখন? আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাকে মানে এটা আরো ভালো করেছেন, আমি খুব খুশি হলাম যে আগে দুজন মানে সম্মানিত মানে মিডিয়া যে সাংবাদিক কর্মী আছেন ওনাদের থেকে অলরেডি কিছু প্রশ্ন আপনি নিয়েছেন, যাতে করে আমি সবগুলোর একসাথে ধরে কথা বলতে পারি। ধন্যবাদ ওনাদের কনসার্ন গেলে, কারণ এটা তো আমার উপকারটা হয় এই জন্য যে ওনারা মানুষের সাথে মেশেন। হ্যাঁ, আমাদের সাথে একটা টাকার সম্পর্ক থাকে। হ্যাঁ, আমরা চাই টাকাটা মানে আমাদের মধ্যে বুঝতেই পারছে, কিন্তু ওনারা নিঃস্বার্থ ভাবে জনগণের সাথে মিশেন, সত্যি কথাটা জানেন। হ্যাঁ, তো ওইভাবে করে আমাদের কাছে প্রশ্নটা এগুলো আসলো। আচ্ছা, সেটা হচ্ছে এই পুরো ব্যাপারটা যদি দেখেন, হঠাৎ করে কিছুদিন ধরে কিন্তু চুপচাপ একটা অবস্থা ছিল। হ্যাঁ, এবং এই যে বলছেন, আমি আপনাকে একটু বলি যে প্রথম যে টার্মটা আসলো উনি ট্রাম্প সাহেব, হ্যাঁ, তখন কিন্তু একটা জিনিস করেছিলেন সেই যে যারা অ্যাসাইলাম সিক করেছেন তারা 6 মাস পরে, অ্যাকচুয়ালি মানে থিওরিটিক্যালি 5 মাস পরে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ওয়ার্ক পারমিটের জন্য ফাইল করতে পারতেন। উনি সেটা করে দিলেন যে 1 বছর পরে করতে হবে। আচ্ছা, ওটা বাইডেন সাহেব এসে আবার সে আগের যে 6 মাস পরে পাবে। হ্যাঁ, যদিও 5 মাস পরে অ্যাপ্লাই করা যায়, এটা পেতে 6 মাস পরে। আচ্ছা, তো ওই জিনিসটা আবার ফিরিয়ে দিয়েছিলেন। এবং এইবার যে ওনারা আসলেন, হ্যাঁ, ওনারা কিন্তু নভেম্বরেই জেনে গেছেন যে ওনারা জানুয়ারিতে পাওয়ারে আসতেছেন ইলেকশনের কারণে। তো তারা এবং এটার পিছনে একবারে উপযুক্ত লোক যথাযথভাবে কাজ শুরুও করে দিয়েছিলেন, স্টিভ মিলারকে। হ্যাঁ, তো এই যে ভদ্রলোক, সে আগের কি অবস্থা, কিভাবে বাইডেন আবার চেঞ্জ করলো, এগুলো কিন্তু উনি সবই জানতেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, বেশ খানিকটা সময় চলে গেল, ওনারা কিন্তু আর সে আগের পর্যায়ে 1 বছর পরে ওয়ার্ক পারমিটের জন্য ফাইল করবেন, হ্যাঁ, এগুলাতে কিন্তু আর ফিরে যান নাই। তো ওইটা ওই আগের অবস্থাতে আছে, ওই যে আগে যেটা ছিল প্লাস বাইডেন সাহেব যেটা চেঞ্জ করেছেন ওই অবস্থাতেই আছে, যে আপনি 150 দিন পরে ফাইল করবেন এবং 6 মাস হয়ে গেলে তারপরে ওয়ার্ক পারমিট আপনি পাবেন। এর মধ্যে অ্যাডজুডিকেশনের ব্যাপার আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা, এটা ঠিকই কথাটা আসছে, এটা একটু কাইন্ডলি মনে রাখতে হবে যে আপনি এই দেশে লাস্ট যেদিন আসলেন
তার 1 বছরের মধ্যে বোধহয় ভাবতে চাচ্ছেন যে তাহলে ওনার স্ট্যাটাসটা থেকে যায়। দ্য আনসার ইজ নো। আপনি যেমন যদি I-539 এটার মাধ্যমে আপনি যদি ভিজিট ভিসাটা আরেকটু বাড়াতে চান, তারপরে চেঞ্জ অফ স্ট্যাটাস করতে চান, যেমন ছাত্র হবেন কি H1-এ যাবেন কি L1-এ যাবেন E2-তে যাবেন, এগুলো যদি করতে চান, দেন আপনি যদি ওই 6 মাসের আগে ফাইলটা করেন আপনি ফাইন। কিন্তু অ্যাসাইলাম করার জন্য আপনি ওই 6 মাসের মধ্যে কিছু করলে আপনার সকল কিছু একটা থাকিবে, ওইটা কিছু থাকিবে না, এলো কথা। তো গেল, তো আপনি 1 বছরের মধ্যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এবং এটার প্রচুর এক্সেপশন আছে, প্রচুর বলতে না মানে 2টা এক্সেপশন আছে, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে যে চেঞ্জ ম্যাটেরিয়াল চেঞ্জ ইন পার্সোনাল সার্কামস্টান্সেস, নট কান্ট্রি কন্ডিশন চেঞ্জ, ওটা হলো মোশন টু রিওপেনের জন্য গেল। তো এই যে একটা অবস্থা বলে নিলাম, এখন তারপরে কিন্তু চুপচাপ সবকিছু চলছিল। হ্যাঁ, মানে সবাই জানে ট্রাম্প সাহেবের অবস্থানটা কি, স্টিভ মিলের অবস্থানটা কি, বাইডেন সাহেবের অবস্থাটা কি। এখানে আরেকটা কথা বলে রাখি, এই বাইডেন সাহেবের আমলেই CLP বার বলে একটা জিনিস তৈরি হলো, হ্যাঁ, সার্কামভেনশন অফ লফুল পাথওয়েজ। এটা কি যে তারাই মানে একটা সময় এত লোক আসা শুরু করলো, তাদেরকে একটা নেগেটিভ মেসেজ দেওয়ার জন্য ওই সাউদার্ন বর্ডার দিয়ে যারা মানে আসতেছিলেন তাদের জন্য একটা বার তৈরি করে দিলেন, যদি তারা এগুলা না মানে না করে, যারা ইলিগালি ঢুকবে তাদের জন্য তারা অ্যাসাইলাম পাবে না, এটা একটা বার। হ্যাঁ, এবং এটা আমাদেরকে এই এখনো ওই জিনিসটা এখনো রয়ে গেছে। এটা বাইডেন সাহেবের সময় শুরু হয়, যেটা মানে এটা লিটিগেশন চলছে, কিন্তু ওই আইন এখনো রয়ে গেছে। এটা বাইডেন সাহেবের সময় করা কথা হচ্ছে, কার সময় কথা সেটা আমি খুব গুরুত্ব দিচ্ছি না, কিন্তু যেহেতু খুব ট্রাম্প সাহেব আসলে এটাও মনে রাখবেন যে বাইডেন সাহেবের সময় এটা করা। আর এটা একটা টোটালি একটা ভুল ধারণা প্রসূত যে বাইডেন সাহেবের সময় যারা আসছে তারা ওই তাদেরকে কি ওপেন বর্ডার ইত্যাদি এগুলো করেছে। হ্যাঁ, এখন লোক আছে 5টা, যদি এখন 5 মিলিয়নের জায়গায় 10 মিলিয়ন আসা শুরু করলে তাহলে এটা মানে গ্রহণযোগ্য যে বর্ডার পেট্রোলে যারা আছে তারা সবাই খুব সাকসেসফুল হবে না প্রত্যেকটা লোককে ধরে রাখার জন্য। আর যদি আপনি ওদের ধরা পড়ার পরে ওদের মাধ্যমে আসেন একটাও আছে, কিন্তু ধরা না পড়েও আপনি আসতে পারেন সেটাও একটা ব্যাপার আছে। তো যারাই এখানে এসে হাজির হবেন, এটা কংগ্রেসের আইন আছে, এটা হচ্ছে আইন, আর ওগুলো হচ্ছে রেগুলেশনস। আইনে আছে তারা এখানে অ্যাসাইলাম সিক করতে পারেন এবং তাদেরকে এন্টারটেইন করতে গভর্নমেন্ট বাধ্য। তারপরে তারা হবে কি মিথ্যা কথা বলছে কিনা, মানে তাদের বার আছে কিনা সেটা পরের কথা, কিন্তু এটা অ্যাডজুডিকেট করতে তারা বাধ্য। আচ্ছা, আর ওই যে ওয়েটিং যেগুলো বললেন, এগুলো ওইখানে অতটা করা কখনোই কোনো সম্ভব হয় নাই। তাদেরকে মানে এখানে ওয়ার্ক পারমিট দিয়েছে বলে, তাদেরকে এখানে ভিতরে ঢুকতে দিয়েছে বলে তাদেরকে কিন্তু গ্রিন কার্ড দিয়ে দেয় নাই, অ্যাসাইলাম গ্র্যান্টেড করে দেয় নাই, সিটিজেনশিপ দিয়ে দেয় নাই। তারা একটা টেম্পোরারি একটা সিচুয়েশনের মধ্যে আছেন, যে কোনো সময় এগুলা নিয়ে নেওয়া যায়, এই হচ্ছে কথা। আর 5 বছরের জন্য দিচ্ছেন, এটা গভর্নমেন্টের নিজেদেরই সুবিধার জন্য তারা দিয়েছেন। তাহলে 5টা বছর ধরে বারবার এডুকেট করতে হয় না, তাদের ম্যান পাওয়ারের সমস্যা আছে এই কারণে। কারণ এটা যদি প্রতি বছর দেয় একটা সুবিধা, তাহলে আবার পয়সাটা পায়, ওটা না করে একসাথে দিয়ে দিল। এটা ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, তাদের সুবিধার্থে তারা এটা করে দিয়েছে, যেহেতু অনেক দিন লাগছে সেই জন্য এরকমের এই ব্যাপারটা করেছে। আচ্ছা, এখন এই যে একটা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা ছিল, এর মধ্যে একটা ঘটনা ঘটলো। আমি এর বাইরে আর এই কথা বলতে পারবো না, এখন আমাদের হয়তো 50 বছর পরে নিয়ে কথা বলতে হবে। হঠাৎ করে একজন ভদ্রলোক যে নিজে এক সময় সিআইএ অপারেটিভ ছিল, সিআইএ এর সাথে কাজ করত, সেই লোক 2জনকে গুলি করে দিল। সে আবার এখানে থাকে না, কোত্থেকে এসে তারপর একটা গুলি করে দিল। আচ্ছা, এর মধ্যে একজন অলরেডি মারা গেছেন, আরেকজনের অবস্থা খারাপ। অত্যন্ত জঘন্য কথা, সবকিছু ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই যে একটা ঘটনা ঘটলো আর তারপরে শুরু হলো 2টা ঘটনা ঘটলো। এটা অনেক সময় আমরা মিলিয়ে ফেলছি, এখানে 2টা ঘটনা ঘটছে। একটা হচ্ছে যাদের অ্যাসাইলাম পেন্ডিং আছে, এগুলা ফর হোয়াট এভার রিজন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, পলিটিক্যাল রিজন or হোয়াট এভার, এখানে একটা পজ হবে। আরেকটা হচ্ছে যে কথাটা আমরা সবাই জানি বা কেউ কেউ না জানলেও আমি বলি, আপনি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আপনি B2 ভিসা নিয়ে এসছেন কি F1 ভিসা নিয়ে এসছেন কি ইলিগালি প্রবেশ করেছেন, যেভাবেই এসে থাকেন না কেন, আর আপনার গ্রিন কার্ড আছে, তা তো আপনারা মানে আমরা
যারা এভাবে আছি, আমি হয়তো এটা পার হয়ে গেছি, কিন্তু একসময় ছিলাম, সেটা হচ্ছে এলিয়েন। এখন এটাকে নন সিটিজেন ফর্মালি বলা হয় বাইডেন সাহেবের সময় থেকে, কিন্তু আমরা সবাই এলিয়েন। আর একটা কথা বলি, একটা সুন্দর ছবি হয়েছিল, সেখানে একজন ডিটেকটিভ ইন্টারোগেশন করতে গিয়ে বলতেছিল, ইফ ইউ আর নট বর্ন হিয়ার ইউ আর অল জাস্ট ভিজিটার্স। আচ্ছা, ওটা কেন কেন বলেছে, মানে এটা ফান করে হয়তো বলেছিল, বা অত মানে আইনগতভাবে সকল করে নাই, কিন্তু কথা হচ্ছে এটা দেখানো যায় যে কিভাবে সম্ভব যে ইউ আর অল জাস্ট ভিজিটার্স, যে বি কেয়ারফুল, এগুলো কথা। এই যে মাঝে মাঝে দেখবেন বলে একে ভাগায় দিব, ওকে ভাগায় দিব, সিটিজেনশিপ নিয়ে, এটা পারে কিভাবে পারে আমি অঙ্ক করে দেখা দিতে পারি। আচ্ছা, তো বললাম এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে একটা পজ হবে বললো, আরেকটা হচ্ছে এই যে যারা কোনো একটা টাইমের মধ্যেকার বলেছে, যারা এই সময় অ্যাসাইলাম বা অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ড গুলো পারলেন, তাদের প্রত্যেককে ব্যাপারটা আবার রিভিউ করা হবে। তো আমি সেখানে একটুখানি বলি যে এগুলা যদি একবার শুরু হয়, এটা যে কতদিন লাগবে এগুলা আবার মানে রেগুলারাইজ হতে, এইটা একটু বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার। আপনারা যারা বেশ আগে অ্যাসাইলাম পেয়েছেন বা অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ড পেয়েছেন, আপনারা জানেন এক সময় ইভেন একটা আইন ছিল অ্যাসাইলাম ভিত্তিক যে গ্রিন কার্ড প্রতি বছর মাত্র 10,000 লোককে দেওয়া হইতো। তারপর মিনিসোটাতে একটা লসুট হলো, সেইখানে যখন কোর্টের অর্ডার দিল, তারপরে তারা রেগুলেশন চেঞ্জ করলো যে এখন আর কোনো কোটা নাই। একটা সময় কোটা ছিল, আপনারা অনেকেই জানবেন যারা পুরনো যারা এখানে আছেন। তো এইগুলো একটা, তারপরে এরকম আরো বিভিন্ন কোটা টোটা, যেমন চাইনিজদের প্রচুর কাজ করি, এবং এই যে আমি যে বলি, আপনারা অনেকে জানেন কিনা, যে আমি 50টা শহরে ফিজিক্যালি গিয়ে কেস করেছি, অল চাইনিজ, সবগুলো চাইনিজ। ফলে আমার এদের উপরে একটা মানে কিছু জানা টানা আছে গেল। তো ফলে মানে আজকাল বাঙালি ভাই বোনরাও কিছু কিছু যাচ্ছেন আমার এখানে বা চিনতেছেন, আপনাদের কল্যাণে, এই ধরনের আপনাদের মিডিয়া কর্মীদের কল্যাণে, থ্যাংকস টু ইউ। তো ওইখানে যে জিনিসটা হয়েছে, তাদের রকমের এত 96-এ এমন ভাবে করে তাদের জন্য এক আইন আসলো যে এই যে স্রোত শুরু হলো, পরে তাদেরও বছরের মাত্র 1,000 লোককে কোন একটা পয়েন্ট অফ ভিউতে মানে পপুলেশন কন্ট্রোল পলিসির আন্ডারে 1,000 মাত্র দেওয়া হলো। ওইটা তারপরে বাকিদের কন্ডিশন, এবং সেটা বছর বছর সেটা গিয়ে থেকলো, তারপর প্রায় 7 থেকে 10 বছর লাগলো। যাই হোক, ওইটাও একটা লসুট হলো, এবং লসুট না, ওটা একটা মোর হয়েছে ইসের কারণে, কি জানি বলে, তারা লবিং করে ওই পেট্রিয়ট একটা মধ্যে একটা লাইন ঢুকাই দিয়েছিল। তো ওইটা করতে গিয়ে তারা পুরাটা আবার মানে অল কারেন্ট হয়ে গেল, যার পরে হঠাৎ করে সাম 500,000 চাইনিজ কেম লাইক ইন নো টাইম। আচ্ছা, তো এই যে যেটা বললাম যে 10,000 শুধু দেওয়া হবে, এটা যদি আবার আসে, আমি বলছি না যে আসবে, আমার কাছে কোনো খবর আছে তাও না, কিচ্ছু না, কিন্তু আমি যে বলছি যে এগুলো কিন্তু একসময় ছিল, নতুন কিছু না। আচ্ছা, তো যেটা করতেছে যে এক, যাদের অ্যাসাইলামটা হয়ে গেছে তাদেরটা, এবং তাদের ভিত্তিতে যাদের গ্রিন কার্ডটা হয়ে গেছে, এগুলা আবার রিভিউ করবে। তো এই করতে গেলে কেমন একটা অবস্থা হয়, আমি আপনাকে একটা ঘটনা বলি। 2012 সালে চায়না টাউন কর্ডন করে আপনার 26 জন লয়ার এবং মিডল পার্সন, যে দালাল বা যেভাবে বলেন আর কি, নন লয়ার এরা যেগুলো আছে, এদেরকে ধরে নিয়ে গেল। সাথে করে নিয়ে গেল কি সিপিইউটা, কম্পিউটারে যে সিপিইউ থাকে ওটা নিয়ে গেল, ওইখানে যত নাম পেয়েছে ওদের রিভিউ শুরু করলো। এবং আমি এর আগেও কদিন আগে টাইম টেবিল বলেছি, এই গত সপ্তাহে একজনের কেস করলাম, সেই 12 সালের কেস এখনো চলতেছে। আমি একবার হারি, ওরা একবার হারে, আমি একবার হারি, এই চলতেছে, কিন্তু এটা চলতেছে। ওই লোকের মানে কি বলবো, সব শেষ, মানে সেই গ্রিন কার্ড হোল্ডার, তার বউ অ্যাসাইলাম গ্রান্টেড, তারপরে এটা চলতেছে। তো এইভাবে করে যদি, আমার কথাটা হচ্ছে, যদি এই রকমের করে যে এই যে এগুলো রিভিউ করে, যেটা তারা করতেই পারে, তাহলে এটা যে কতদিন লাগবে রেগুলারাইজ হইতে তার কোনো ইয়ত্তা নেই। আরেকটা জিনিস যেটা খুব হচ্ছে, যাদের এখন অ্যাসাইলাম কেসগুলো পেন্ডিং আছে, এটা একটা পজ দিয়ে আরো ভালো করে ভেটিং করে টু দেয়ার স্যাটিসফ্যাকশন, তারপরে তারা এগুলো দিবে। কিন্তু তাই বলে কি মানুষে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করবে না? দ্য আনসার ইজ অফকোর্স করবে। 1 বছরের মধ্যে যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে যে ডেডলাইন আছে, ওটা এখনো বহাল আছে। ওই পরে কি হবে, কতদিন লাগবে, আপনাকে এর মধ্যে ওয়ার্ক পারমিট দেবে। আপনার যদি কেস আপনার কারণে না, এরকম ভাবে যদি মানে ওদের কারণে যদি দেরি হয়, আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন।
হ্যাঁ, আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, তারপরে ওই যে কি জানি বলে ওটাকে বায়োমেট্রিক্স, মানে ওই যে ফিঙ্গারপ্রিন্ট দিতে যান নাই, আপনি ডেট চেঞ্জ করেছেন, আমি এখন রেডি না, আমাকে আবার একটা ডেট দাও, ইত্যাদি ইত্যাদি এই করেছেন, তখন আপনার ওয়ার্ক পারমিট ওই যে ক্লকটা ওই জিনিসটা বন্ধ হয়ে যেতে পারে, এবং তারা এই কি জানি বলে আপনাকে ওয়ার্ক পারমিট নাও দিতে পারে, না দেওয়ার কথা আর কি, এগুলো কথা। তো এইভাবে করে এই জিনিসগুলো কিন্তু এখনো আছে। ফলে যাদেরই আপনারা এসছেন বা যেভাবেই আসতেছেন, আপনারা 1 বছরের মধ্যে যে অ্যাপ্লাই করার যে ব্যাপারটা, এটা মনে রাখবেন। তারপরে যদি বেশি সময় নেয়, আপনি স্টিল ইউ হ্যাভ দোজ থিংস, কি জানি বলে ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন, হ্যাঁ, আপনারা এখানে জীবন গড়ে তোলেন। কারণ আসার পরে ইভেন অনেকে দেখি যে তাদের দরকারটা কি, তারা উমরাতে যাবে, খুবই জরুরি, খুবই একটা ভালো একটা জিনিস গেল, কিন্তু কথা হচ্ছে ওইটার জন্য আপনার ইন্টারভিউ মানে তাড়াতাড়ি করাইতে হবে, ওরকম কোনো মানে আইন এরকম এদেশে নাই। আপনাকে সময় নিতে হবে, এইখানেই যতটুকু পারা যায় এখানেই এগুলো কথা। একটা সময় ছিল, হ্যাঁ, সেই 1 মিনিটের ফোন কলের জন্য সে কত টাকা লাগতো, সে ধরনের ছিল। এখন ফ্রি ফোন কল, ভিডিও এটসেট্রা, এগুলোর সুযোগ নেন, এগুলো নিয়ে এইখানে নিজের জীবনটাকে গড়ে তুললেন, এটা ভালো হবে। এখান থেকে গেলে তারপরে এই যে আপনারা যে ফিরবেন, ওই যে আমি বললাম আপনি এলিয়েন, আপনি যতবার এই দেশে ফিরবেন, যদি আপনার গ্রিন কার্ড থাকে, ততবার নতুন করে গ্রিন কার্ড পাচ্ছেন, আপনি নতুন করে গ্রিন কার্ড পাচ্ছেন। আপনাকে যদি ওখানে স্টপ করে দেয়, কিচ্ছু করার নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন, আপনি যদি সব সাদা মনের হয়ে থাকে, আপনি 10টা লোক আমাকে নিয়ে আসেন, তার মধ্যে আমি অন্তত 5টা বের করে দিতে বলবো, তাহাদের কাহিনী আছে, সোজা কথা। সুতরাং মানে খুব সাবধান, আপনি বর্ডার বা বর্ডারের বাইরে থাকলে ইউ ডু নট হ্যাভ এ রাইট টু এ লয়ার। আপনি ওখান থেকে আমাকে ফোন করবেন আর আমি রিপ্রেজেন্ট করবো, দ্য আনসার ইজ নো। যখন আপনি জেলে ভরা হইলো আপনাকে, তারপরে গিয়ে কথাবার্তা শুরু, এটা আমি আগেই বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব মীর মিজান, আপনাকে অনেক ধন্যবাদ। দেখি আরো একটা বিষয় একটু জানবো, ইব্রাহিম গণপতি কিছু বলতে চাচ্ছেন? না, আমার প্রশ্নের উত্তরটা আসছে। দুইটা সার কথা হলো যে অ্যাসাইলামের প্রক্রিয়াটা হোল্ড করছে, কিন্তু যারা অ্যাসাইলাম আবেদন করার কথা 1 বছরের মধ্যে সেটা বলবৎ আছে। সুতরাং অ্যাসাইলামের আবেদন করা বন্ধ হয় নাই, এইটা খুবই জরুরি এই তথ্যটা। এবং পরের হচ্ছে যে এটা প্রসেস করার বিষয়টা স্থগিত আছে, এইটা আমরা জানলাম। কিন্তু যারা অ্যাসাইলাম আবেদন করবেন 1 বছরের মধ্যে, সেই প্রক্রিয়াটা বলবৎ আছে। সুতরাং সেই অনুযায়ী সংশ্লিষ্ট কেউ যদি থাকেন, হি অর শি মে টেক স্টেপ। জি, থ্যাংক ইউ। মীর মিজান, আপনাকে একটা প্রশ্ন করেছেন আমাদের একজন দর্শক, তিনি জানতে চাচ্ছেন যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের সাথে একটা ব্রিফ ডেসক্রিপশন দিয়ে ওনার অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছেন, কিন্তু ডিটেলস এখনো দেন নাই। এখন কি ডিটেলসটা এখন পাঠাবেন, না যখন ইন্টারভিউ তারা ডাকবে তখন নিয়ে যাবেন? প্রথম কথা হচ্ছে যে আপনি রেডি থাকেন, যে এই হচ্ছে আপনার যে ডিটেল স্টেটমেন্ট। একটা তো আছে ওই ফর্মের মধ্যেই একটু জায়গা থাকে, ওখানে আপনাকে কিছু একটা লিখতে হবে, হ্যাঁ, গেল। তারপরে আপনি আলাদা করে একটা স্টেটমেন্ট দিতে পারেন, সেটা সোয়ার্ন স্টেটমেন্ট হতে পারে উইথ নোটারি, বা জাস্ট আপনার অ্যাপ্লিকেশন আপনি নিচে সাইন করে দিলেন, এটাও হতে পারে, দুটো একই জিনিস। সেখানে আপনি ডিটেল আপনি বর্ণনা করলেন। তো ধরেন ওইটা করেন নাই, এখন আপনি করবেন। হ্যাঁ, আপনি বর্তমানে যে সিচুয়েশন আছে, আর আপনি যদি বাংলাদেশের হন, আমি বলবো এই মুহূর্তেই আপনার এটা করা উচিত। বর্তমানে একটা চেঞ্জ সিচুয়েশন আছে, যার ফলে আপনাদের অনেকেরই যে ধরনের আগে যে ধরনের অ্যাপ্লিকেশন ছিল, সেটাকে রেখেও একটা জিনিস দরকার হবে, আপনার থিওরিটা অনেকের চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে। চেঞ্জ কথাটা আই টেক ইট ব্যাক, মানে আমি বলতেছি যে এটাকে আপডেট করতে হবে। হ্যাঁ, আপনি যেটা অলরেডি বলে ফেলেছেন, এটার সাথে তো একটা সম্পর্ক আছে, যে এটা মুখের থেকে এটা কিছু ফেলেছেন, ওটা নিতে পারবে না, যেটা ছিল ওটা থাকবে, কিন্তু ইউ ক্যান অলওয়েজ অ্যাড এ নিউ থিওরি। এটা আপনারা ভুলে যাবেন না কাইন্ডলি। এটা আপনাকে ওই আগেরটাকে আপনি আবার না করে দিবেন না, তাহলে আপনি ইনকনসিস্টেন্সিতে পড়ে যাবেন। ওইটা থাকবে, কিন্তু এছাড়াও অ্যাসাইলামের 5টা গ্রাউন্ডের আরো অন্যান্য গ্রাউন্ড আছে, ওর ভিত্তিতে ইউ ক্যান অলওয়েজ আপডেট ইউর অ্যাপ্লিকেশন। বর্তমানে বাংলাদেশের যা সিচুয়েশনটা, এই 5ই অগস্টের পরে, 8ই অগস্টের পরে, তার থেকে একটা অনেক ধরনের একটা নতুন সিচুয়েশন হয়েছে, যার ভিত্তিতে আপনি এটা আপডেট করতে পারেন। সেই সুযোগটা নেন।
তারপরে আবার এই ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, সেই ইলেকশনের পর আবার কি হবে সেটা পরেরটা পরে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আপনি একটা there is a chance, এটা আমি বলছি না যে অবশ্যই আছে, কিন্তু ওই যে বললাম যে আপনি খতিয়ে দেখেন, আপনি চিন্তা করেন, অনেক কিছু হয়তো আপনি ভাবতে পারছেন না, কিন্তু এই যে যেমন একজন মুরব্বীর সাথে কথা বলেন, একজন বন্ধুর সাথে কথা বলবেন, দেখতে দেখতে দেখবেন যে অনেক কিছু বেরিয়ে আসছে, যারা এখানে মানুষদেরকে বিভিন্নভাবে সার্ভ করতেছে, কমিউনিটি লিডার আছে, তারপরে গিয়ে ধরেন উকিল মুক্তার তো আছেই, কিন্তু এইভাবে করে কারোর সাথে একটু কথা বলেন, কথা বললে আপনার একটু ভালো লাগবে। এই হলো কথা। জি নাজমুল হাসান, আনমিউট করতে হবে প্লিজ। মীর মিজান ভাই একটা কথা বলছে, লাস্ট কথাটা যেটা, যে 10 জনের ভিতরে 5 জনের আমি জানি গল্প আছে, এবং এই গল্পওয়ালাদেরকে নিয়ে সমস্যা ভবিষ্যতে। তার কারণটা হচ্ছে যখন আপনারা এই ধরনের সিচুয়েশন, যেটা মীর মিজান ভাই খুব এক্সপ্লিসিটলি বলেন নাই, যেহেতু আমরা সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট, আমরা অনেকেই জানি অনেকের বিষয়গুলো, বাট আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা গ্রিন কার্ড আছেন কিংবা অন্যান্য সিচুয়েশনে আছেন, তাদের খুবই সতর্ক থাকার সময়। গত পরশুদিন মধ্যে আমরা একটা খবর পেলাম, আমি দেখলি যে একজন 20 বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন, এবং 20 বছর ধরে তিনি গিয়েছিলেন মেক্সিকোতে না অন্য একটা পাশের দেশে বেড়াতে। আসার সময় তাকে আটকে দেওয়া হলো গ্রিন কার্ড থাকা সত্ত্বেও। কেন আটকানো হলো? 22 বছর আগে তার বিরুদ্ধে একটা ছোট্টখাটো কি বলা যায়, এটা মিসডেমিনারের মামলা ছিল। সেই মামলার কথা তিনি নিজেও ভুলে গিয়েছিলেন, গ্রিন কার্ডধারী, কিন্তু ইমিগ্রেশন রেকর্ডে সেটা ছিল, এবং সেটা ধরে তাকে এন্ট্রি দেওয়া হয়নি। যদিও পরবর্তীতে তার আইনজীবীরা ক্যান্সেলেশন অফ রিমুভাল, বিশেষ করে তার একজন সন্তান মরণাপন্ন, নানা খুব জটিল ব্যাধিতে আক্রান্ত, সে তার বাবার সেবায় শুধু গ্রহণ করতে পারে, এই অজুহাতে তাকে আবার জেল থেকে ফেরত পাঠানো হয়েছে 3 মাস পর, ক্যান্সেলেশন রিমুভাল অ্যাপ্লিকেশনের পর। এখন এই যে বিষয়গুলো মিজান ভাই, আমাদের আইনজীবীরা কিংবা আমাদের কমিউনিটি সংগঠনগুলো কিংবা আমাদের সচেতন নাগরিক সমাজ, এটাকে মানুষকে বলার চেষ্টা করছি যে আপনি যারা এই ধরনের সিচুয়েশনে থাকতে পারেন, তারা যেন একজন দেশে আমেরিকা থেকে বাইরে হওয়ার আগে একটা কথা আপনি বলছেন খুব গুরুত্বপূর্ণ, যে যতবারই গ্রিন কার্ড নিয়ে আপনি দেশের বাইরে যাবেন, আবার ফেরার সময় কিন্তু আপনি নতুন ইমিগ্রেন্ট, আপনি নতুন ভাবে গ্রিন কার্ড নিয়ে ঢুকছেন, অথবা আপনার এন্ট্রিটা যিনি এন্ট্রি দিবেন তার উপর নির্ভর করছে। এই বিষয়টা আমি মনে করি আমাদের কমিটিতে যথেষ্ট ভাবে জানানো উচিত। আমরা অনেকেই হয়তো জানি না। এবং আরেকটা যেটা কয়েকদিন আগে আমি বলেছিলাম, যে আগে হয়তো আমরা এই বিষয়টার ব্যাপারে অবহিত ছিলাম না। বিশেষ করে যতটুকু আমি জেনেছি সেটা হচ্ছে যে 96 এর পর প্রেসিডেন্ট ক্লিন্টনের পর থেকেই ইমিগ্রেশনের সকল তথ্য, যুক্তরাষ্ট্রের সকল পুলিশ বিভাগের তথ্য, সকল ল এনফোর্সমেন্টের তথ্য ডিজিটাইজড করে একটি ডাটাবেসে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই ডাটাবেসটাতে অ্যাক্সেস রয়েছে সিবিপির এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের, আইস কর্মকর্তাদেরও সেই ডাটাবেসে অ্যাক্সেস রয়েছে, এবং দ্যাট ইজ দি কিলিং প্রবলেম নাও। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এই যে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে নিজেকে নিরাপদ রাখার যারা গ্রিন কার্ড আছে বা সিটিজেন ইভেন বা ওয়ার্ক পারমিটধারী বা যাদের আনডকুমেন্টেড, what would be your সিটিজেনদের ব্যাপারটা আমি একটু পরিষ্কার করি, তাই সিটিজেনদের ব্যাপারটা একটু পরিষ্কার করি। সিটিজেনশিপ প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা বর্ডারের যিনি আপনাকে এন্ট্রি দিবেন তিনি নিতে পারেন না, তিনি সিটিজেনশিপ কেড়ে নিতে পারেন না, তাকে একটা প্রসেসের মধ্যে যেতে হবে। যিনি গ্রিন কার্ড তিনিও পারেন না, কিন্তু তিনি আপনাকে ডিটেনশনে পাঠাতে পারেন। কিন্তু সিটিজেন যদি সিটিজেনকে কোনো ইমিগ্রেশন ডিটেনশনে দিতে পারে না, সিটিজেনের বিরুদ্ধে যদি মামলা থাকে তাকে তার মামলার গভীরত্ব অনুযায়ী তাকে ডিটেনশনে নেওয়া যেতে পারে, বাট সেটি অন্য ব্যাপার। সিটিজেনশিপ কেড়ে নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের নাই, এটা আদালতের মাধ্যমে যেতে হবে। আর আপনার সিটিজেনশিপ যদি 2 বছরের কম হয়ে থাকে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে সেটা রিমুভাল আর ডিন্যাচারালাইজ করা যেতে পারে। কিন্তু যাদের সিটিজেনশিপ গ্রহণ অর্থাৎ ন্যাচারাল সার্টিফিকেট আপনারা যেদিন পেয়েছেন সেদিন থেকে পরবর্তী 2 বছর পর যদি 2 বছর অতিক্রান্ত হলে ইউ আর বেসিক্যালি সেফ। তার কারণটা আপনাকে ডিন্যাচারালাইজ করতে ভেরি টাইম কনজিউমিং ব্যাপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাজি হিসাবে যারা পরিচয় গোপন করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছিল, তাদের কয়েকজনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করতে 15 থেকে 20 বছর লেগেছে। অতএব এই বিষয়টা ফেডারেল কোর্টের ব্যাপার, ইটস এ ভেরি কম্বারসাম ব্যাপার। তবে 2 বছর অতিক্রান্ত হতে হবে সিটিজেনশিপ লাভের, সেই ক্ষেত্রে এটি ফেডারেল বিচার। থ্যাংক ইউ সো মাচ। মিজান ভাই, এনিথিং এলস আপনি এড করতে চান?
হ্যাঁ, ওই যে কথাটা অ্যাকচুয়ালি আপনার লাস্ট প্রোগ্রামে এটা আমি বলেছি, এই সিরিজের ব্যাপারটা ওইখানে সদ্য নাজমুল ভাইয়ের একটু কমেন্ট ছিল, সেখান থেকে আমি একটা মানে এক্সপ্যান্ড করেছিলাম। এটা আবারও বলি যে ডিফারেন্সটা হচ্ছে যদি 2 বছরের কম সময়ের মধ্যে আপনি থাকেন সিটিজেনশিপ নিয়ে, তাহলে দায়িত্বটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ, সেটা হচ্ছে আপনার উপরে, এবং এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে এটার সিদ্ধান্তটা হবে, ইমিগ্রেশন কোর্টে। আর যদি 2 বছর হয়ে যায় তাহলে ফেডারেল কোর্টের মাধ্যমে আর্টিকেল 3 কোর্ট, যেটা যেমন ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের মাধ্যমে সিদ্ধান্ত হবে, এবং দায়িত্বটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ ইজ অন দ্য গভর্নমেন্ট। তো ওরা খুব শক্তভাবে কোনো কেস না থাকলে খুব একটা এটার মধ্যে জড়াতে চায় না, কারণ এটার মানে বার্ডেন অফ প্রুফ ইজ অন দেম, কারণ তারা নিশ্চয়ই হাঁটতে চায় না। তো এখানে প্রচুর ইনভেস্টিগেশন হয়ে তারপরে তারা কারোর বিরুদ্ধে হয়তো কাজ শুরু করে, এবং এগুলোর উদাহরণ আমি দিয়েছিলাম। একজন ইউএসসিএস অফিসার অ্যারেস্টেড হয়েছিলেন, তার মাধ্যমে কিভাবে আমার এক ক্লায়েন্টকে প্লেনের দরজা থেকে নিয়ে আসছিল, গেল একটা সাইড। হ্যাঁ, আর মোটামুটি তো এই হচ্ছে কথাটা। সেটা হচ্ছে যে আপনি আপনার আলটিমেটলি আপনাকে গ্রিন কার্ড নিয়ে নিবে কিনা সেটা কোর্টের ব্যাপার, কিন্তু প্রথমে যে আপনাকে এই যে হোল্ড করালো, তারপর সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে গেল, আপনাকে সময়ের পর সময় বসায় রাখলো, আপনার বাইরে আপনার আত্মীয় স্বজন অপেক্ষা করতেছে, আপনি নিজের আপনার ওই ওষুধ খাইতে হয় রেগুলারলি, আপনি দেখবেন পাশে আরেকজনকে বসায় রাখছে ঠিকই, ওই যে কি জানি বলে চেন দিয়ে বেঁধে রেখেছেন, আপনাকে এখনো মানে হয়তো ছেকল দিয়ে বাঁধে নেই বা বাঁধবেও না, কিন্তু তাকে আপনার কেমন লাগবে? তো এইগুলার জন্য হ্যাঁ, এটা আমি কি করলাম, আমি জেনে শুনে কি করলাম, আপনাকে ভয় দেখালাম। কিন্তু ব্যাপারটা ভয় দেখানোর ব্যাপার না, এগুলো হওয়ার আগে হ্যাঁ, আপনি তো রোগ হয়ে গেলে ডাক্তারের কাছে যাবেন, কিন্তু তার আগে যদি আমার মতো মোটা না হন, হ্যাঁ, তাহলে এটা ভালো হয় না। হ্যাঁ, একটু সাবধানে থাকবেন। এই আর এখানে এই অন্যান্য কমিউনিটির মধ্যে এতটা নাই, আমাদের যেমন হয় গ্রিন কার্ড পাওয়ার পরে ওই রাত্রেবেলায় প্রথমে যাবে ভালো কথা, বাবা আছে সালাম করে আসবে, কিন্তু এই একবারে সেই 11 মাস পর্যন্ত থাকবে, তারপরে 1 মাসের জন্য এখানে আসে, তাহলে আর গ্রিন কার্ড নেওয়ার ব্যাপারটা কি? এইখানে আপনি যেটা জীবন গড়ে তোলেন, আপনি এইখানে আপনারা জানেন চার্চ ভেঙে মসজিদ করতেছেন, সেটা এই দেশে সম্ভব, বাংলাদেশেও সম্ভব না। সেইখানে আপনি কি সুন্দর ধর্মের ব্যবস্থা আছে, আপনি এখানে হিজাব পড়তে পারেন, আপনার কোন জিনিসটা এখানে আমি জানি না। যে তারপরে সেই রুটি বানানোর বেলুন থেকে শুরু করা কি নাই, সব ব্যবস্থা এখানে আছে। আপনারা এইখানে একটু শান্তি মতো করেন, পড়ালেখা করেন, বাচ্চাগুলোকে কাজ করেন, কিছু সেভ করেন, ভালো থাকেন। এখানে এই সময়টা বেশি ভালো না। আপনারা এত এই মানে দেশের বাইরে গেলে, আর মনে রাখবেন বর্ডার এবং বর্ডারের বাইরে ইউ ডু নট হ্যাভ এ রাইট টু এ লয়ার। তো ফলে একটু সাবধান থাকলে ক্ষতি তো নাই। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিজান, আপনাকে অনেক ধন্যবাদ। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার কাছে সর্বশেষ একটু জানতে চাই বাংলাদেশ প্রসঙ্গ, যে তারেক রহমান, যিনি বিএনপির সিনিয়র এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশে যাওয়া নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, বলেছেন যে মায়ের কাছে যেতে চাই, কে না চাই, কিন্তু আমার তো বিভিন্ন ধরনের অব্লিগেশন। আপনি পড়েছেন তার স্ট্যাটাস, হোয়াট ইজ দ্য অব্লিগেশন? অব্লিগেশনটা তিনি স্পষ্ট করলে ভালো হতো। এটা বর্তমান রাজনীতির সবচেয়ে বড় রহস্য, এবং এটা বিএনপির লোকজন তারা বুঝবেন যে তারা এই রহস্যের মধ্যে কি খুঁজে পান। তো আমরা তো যারা রাজনীতির যোগাযোগ রাখি, সংবাদ প্রচার করি, আমরা নানান বিষয়ে, এটা কি বাংলাদেশের সেনাবাহিনী, ভারত, আন্তর্জাতিক চক্র, না উনার অ্যাসাইলাম আবেদন, এটা কোনো বিষয় স্পষ্ট নয়। তবে একজন রাজনৈতিক নেতা হিসেবে তারেক জিয়া তার ব্যক্তিগত সিদ্ধান্তকে আমরা সাধারণ মানুষ হিসেবে রেসপেক্ট করব। তার দেশের মানুষ যারা ওনার দল করেন, তারা দেখবেন যে এই চরম সংকটের সময় বাংলাদেশ যে শুধু এখন তার মায়ের শরীর বিপন্ন এটা না, বাংলাদেশ রাজনৈতিক ভাবে বিপন্ন, এবং বাংলাদেশের রাজনীতিতে মানে মূল নেতৃত্ব তো একটা দলগুলা চলে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে। খালেদা জিয়া কার্যত অসুস্থ, এবং তারেক জিয়া 1.5 দশকের বেশি সময় থেকে দেশের বাইরে। তিনি বাইরে থেকে দেশের অবস্থা জেনে কতটা রিমোট কন্ট্রোলে দেশ চালাচ্ছেন, চালিয়ে যাবেন কিনা, আদৌ তিনি কবে তার এই যে অদৃশ্য কারণগুলা রিমুভ হতে পারে, এই ব্যাপারে কোনো স্পষ্ট নাই। তো এটা একটা উদ্বেগের ব্যাপার, কিন্তু তার ব্যক্তিগত সিদ্ধান্তকে আপনি
আমরা শ্রদ্ধা করতেই পারি, কিন্তু এই বিষয়টা স্পষ্ট করলে একজন রাজনৈতিক নেতার কর্মীরা আশ্বস্ত হতে পারতো। এবং আমাকে অনেক বিএনপির লোকজন বলতেছেন যে আমরা তো মুখ ফুটে কোনো কিছু বলতে পারতেছি না, কিন্তু এই মুহূর্তে আমরা মনে করি যে মায়ের কাছে তিনি ফিরে আসবেন, এবং যদি তিনি এই অবস্থায় ফিরে না আসতে পারেন তাইলে কি বিষয়, এটা স্পষ্ট করলে মানে আমরা লক্ষ লক্ষ মানুষ তার জীবনের নিরাপত্তা, এবং আমাদের কারোর তো জীবনের নিরাপত্তা কেউ 100 গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু একজন রাজনৈতিক নেতা তার কি মানে ব্যক্তিগত নিরাপত্তা, প্রাণ ভয়, এটার জন্যই তিনি এই বছরের পর বছর পালিয়ে থাকবে। তার মানে আগের সরকারের সময় বারবার বলা হতো যে ওই সরকারের কারণে তিনি আসতে পারতেছেন না, কিন্তু ওই সরকার তো এখন নাই, মানে গত 1.5 বছর নাই। এখন আসার জন্য বাধাটা কি শেখ হাসিনা? বাধাটা কি শেখ হাসিনার সরকার? বর্তমান সরকার যে বাধা না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বলে দিয়েছে যে আমরা একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবো। তাইলে আমরা এলিমিনেট করি, বাংলাদেশ সরকারের কোনো বাধা নাই, আগেও ছিল না। তাইলে কি বাইরের কে, মানে এটাকে আমেরিকা কি বলবে যে তারেক যে কখনো মানে বাংলাদেশে যাবে কিনা? ভারত কি বলবে? ভারতের অনুমতি নিয়ে, আমেরিকার অনুমতি নিয়ে, ব্রিটিশের অনুমতি নিয়ে উনাকে যদি দেশে যেতে হয়, এটা উনার সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্তকে আমরা রেসপেক্ট করি। তাহলে ওইসব বিষয়ে একটা স্পষ্ট করলে বিভ্রান্তিটা কম হয়, এবং রাজনৈতিক নেতা হিসেবে দলের লোকজন যেমন একটা স্পষ্ট অবস্থান আশা করে, দেশের মানুষও সেই স্পষ্ট অবস্থানটা আশা করে। জি আবু তাহের সাহেব, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আর সময় হবে না, বাট মীর মিজান ভাই এনিথিং এলস আপনি আমাদের কমিটির উদ্দেশ্যে বলতে চান? না, কোন প্রশ্ন একটা আমি উত্তর দিতে পারি। থ্যাংক ইউ। একটা জিনিস যেটা আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং পাবলিক চার্জ, এই বিষয়গুলো ট্রাম্প প্রশাসন আমলে নিতে পারে। সো এনি কমেন্ট অ্যাবাউট পাবলিক চার্জ, যারা অ্যাসাইলাম বা গ্রিন কার্ডধারী আছেন? অ্যাসাইলামের ক্ষেত্রে পাবলিক চার্জ যেই লটা আছে, যেই রুলটা আছে, সেটা এখানে প্রযোজ্য নয় আর কি। ওটার ভিত্তিতে ওটা পেতে গেলে বা ওটা পাওয়ার পরে ওই ভিত্তিতে গ্রিন কার্ড পেতে গেলে পাবলিক চার্জ ইস্যুটা এটা নন ইস্যু আর কি। So and then গ্রিন কার্ডধারী যারা, তারা যদি পাবলিক চার্জে যায়, দেন সিটিজেনশিপের প্রবলেম হবে, অথবা তাদেরকে রিমুভেল কোনো প্রসিডিং এর সম্ভাবনা আছে? আমি যদি আগের প্রশ্নটার আরেকটু বেশি উত্তর দিতে পারতাম, সেটা হচ্ছে যে হ্যাঁ, কিন্তু এখানে কথাটা হচ্ছে যে কোনো ইমিগ্রেশন বেনিফিট পেতে গেলে আপনাকে দেখাইতে হয় যে আপনি পার্সন অফ গুড মোরাল ক্যারেক্টার। আপনার টু দেয়ার স্যাটিসফ্যাকশন এই জিনিসটা সবসময় প্রমাণ করতে হবে যে আপনি এখানে আছেন দুটা বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, আপনার স্পাউস নিয়ে, বা আপনি একা আছেন এই নিউ ইয়র্ক শহরে, আপনি এখানে কাজ টাজ করেন না, কোনো ইনকাম নাই, আপনি চলেন কিভাবে? কেউ বিশ্বাস করবেন যে আপনি কাজ করেন না। আচ্ছা, কাজ করেন, তাহলে ট্যাক্সটা দেন কিনা? যদি না দেন তাইলে আপনি পার্সন অফ গুড মোরাল ক্যারেক্টার না। ফলে যদিও ওইভাবে করে তারা ওইটা করে না, আপনার I-864 এফিডেভিট চায় না, কিন্তু যদি ওই ব্যাপারে কথা উঠে, হ্যাঁ, তখন আপনার যে গুড মোরাল ক্যারেক্টার, আপনি কাজ করবেন, ট্যাক্স দিবেন, এই জিনিসটাতে আপনি যদি সমস্যায় পড়েন আমি অবাক হব না। আচ্ছা, গ্রিন কার্ড সেম জিনিস, মানে ওইখানেও আপনি গ্রিন কার্ডের সময় যারা ফ্যামিলি বেসড ইমিগ্রেশন তাদের তো 864 লাগেই। আচ্ছা, আর এটার ভিত্তিতে আপনি যদি মানে সিটিজেনশিপের যে কথাটা বললেন, যদি কেউ বেকার থাকে, আনএমপ্লয়মেন্ট নিয়ে থাকে, সোশ্যাল বেনিফিট নিয়ে থাকে গ্রিন কার্ড পাওয়ার পরে, ওইটা থিওরিটিক্যালি আপনার সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো ইস্যু করে না। কিন্তু ওই যে আমি যেটা বললাম যে আপনার গুড মোরাল ক্যারেক্টার এইটার আন্ডারে যায় না এমন কিছু নাই। তো ফলে আপনি যদি কাজ করেন, ট্যাক্স দেন, এই জিনিসটা ভালো, খারাপ না। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব মীর মিজানুর রহমান, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, অ্যান্ড থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।